আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো কেউ কিছু মনে করবেন না। আর এখন প্রায় সকাল 7:30টার মতো বাজে। তো যখন ভয়েসটা দিতেছি একটু ঝামেলার কারণে আজকে আরকি একটু ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেছে আপলোড করতে। তো এখন আকাশের এমন অবস্থা মনে হচ্ছে যে মানে রাত প্রায় 7টা-8টার মতো বেজে গেছে। এমন একটা অবস্থা আকাশের। তো সকালবেলা কি সুন্দর সূর্য উঠলো, রৌদ্র উঠছিল আর আকাশের এখনো এই অবস্থা। তো যাই হোক থাম্বনেইলে আজকে যেমনটা দেখছেন বড় আজকে ধুন্দুল গাছ নিয়ে আলোচনা করব। তো কয়েকজন আপু কয়েকদিন কমেন্টস করছেন আমাকে যে ধুন্দুল গাছের যে যত্নটা আছে সেটা যাতে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি অবশ্য আপুদেরকে রিপ্লাইও দিছিলাম যে আমি যেহেতু ধুন্দুল গাছ ১ম বার লাগাইছি, তো আমি আগে একটু বুঝি তারপর আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ তো আজকে ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখুন মাশাআল্লাহ বীজ রাখছি। অনেক পরিমাণে মোটা হয়। মানে আমি হাত দিয়ে মানে পুরোটা আমার হাতের মধ্যে আসে না এরকম অবস্থা। তো যাই হোক আগে আমি আমার গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নেই। তো আমি জানি অনেকে হয়তোবা অপেক্ষা করছেন এতক্ষণ ভিডিওর জন্য। তো তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি। তো এই যে দেখুন সকালবেলা মাশাআল্লাহ দেখেন আর আগাগুলি সব কিন্তু মানে মনে হইতেছে যে আকাশের দিকে। কোনোটা আপনার নিচের দিকে নামে না। দেখা যাচ্ছে সবগুলো উপরের দিকেই থাকে। তো যাই হোক এগুলি টেনে, টেনে একটু নিচের দিকে নামিয়ে দিতে হয়। যারা এরকম ছোট জায়গায় মাচা দিবে তারা এরকম করে যখন আগাগুলি উপরের দিকে উঠে যাবে একটু নিচের দিকে নামিয়ে দিবেন। তো আগে একটু আপনারা দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা পাতার গোড়ায়, গোড়ায় কিন্তু দুন্দুলের আবার মাশাআল্লাহ ফলন আসা শুরু হইছে। চিচিঙ্গা, দুন্দুল অনেক চিচিঙ্গা বলতে কহি অনেকটা এই টাইপেরই পাতার গোড়ায়, গোড়ায় ফলন আসে যখন ফলন আসা শুরু হয়। তো এগুলি গতকালকে পরাগায়ন করে দিছিলাম। আর ১ম এ যেগুলো দেখলেন ওগুলো আরো ২ দিন আগে পরাগায়ন করে দিছি। তো এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি যেগুলা পরাগায়ন করছি, যেগুলা বড় হইতেছে ইনশাআল্লাহ আশা করি সেগুলা আর সপ্তাহখানেকের মধ্যে মোটামুটি অনেকটাই বড় হয়ে যাবে। আর এই যে একটা একবারে তারের ওদিকে চলে যেতেছে তারপরে আমি আগাটা সামনের দিকে এনে দিছি। তো যাই হোক যত্ন আমি কখনো দুন্দুল গাছ আগে লাগাতাম না। তার একটাই কারণ যে দুন্দুল গাছ অনেক বেশি ছড়ায়। ছড়ানোর পরে তারপরে গিয়ে ফলন হয়। তো যেহেতু আমার এখানে মাচা ছোট, জায়গা ছোট তো সেহেতু আমি দুন্দুলের চাষটা খুব বেশি একটা করতাম না। তো না করার কারণে এবার যখন আমি বীজটা পেলাম তো আমি কয়েকটা ভিডিওতে বলছি আগে তো আজকেও বলি যারা নতুন আছেন তারা অবশ্য জানবেন। তো শুনতে পারলাম যে আমাকে বীজগুলা গিফট করছে সে বলল যে না এটা ছোট অবস্থায় গাছ যখন উঠবে ২-৩ হাত ৪ হাত লম্বা হবে তখনই এটার মধ্যে ফলন ইনশাআল্লাহ আসা শুরু হবে। তো আলহামদুলিল্লাহ যখন বীজগুলো লাগালাম যে তাহলে একবার লাগিয়ে দেখি আর বীজগুলো ছিল খুবই পুষ্ট, একেবারে সুন্দর, একেবারে ফ্রেশ। তো যতগুলা বীজ লাগাইছিলাম ৯ টা বীজ আমার ৯ টা থেকেই গাছ হচ্ছিল। তার মধ্যে আমি ৫ টা লাগাইছি আর বাকিগুলো আমি অন্যজনকে দিয়ে দিছি চারাগুলি। তো যাই হোক মাশাআল্লাহ ফলন তো দেখতেই পারলেন। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, ১ম অবস্থায় আমি কি ফলন পাইছি এই যে এই পাশের যে গাছগুলি বর্তমানে দেখতেছেন, এই গাছ থেকে প্রায় এখানে ৩ টা গাছ কতটুকুই বা বাড়ছে একটু খেয়াল করলে দেখবেন এই যে এখানে ৩ টা গাছ। এখান থেকে কিন্তু আমি ১৫ টার মতো আমি চিচিঙ্গা ধুন্দুল কিন্তু হারভেস্ট করছি এখান থেকে। তো যখন হারভেস্ট করতেছিলাম তো তখন কিন্তু এখন যে নতুন আগাগুলি দেখলেন যেগুলোর মধ্যে ফলন আসছিল তো তখন কিন্তু একটা আগাও ছিল না। তো আমি হয়তো ভাবছিলাম যে ১ম যেহেতু ছোট গাছ হয়তোবা এতগুলি ফলন আলহামদুলিল্লাহ আমি পাইছি। ধুন্দুল গাছগুলি মনে হয় আর বেশি বাড়বে না। তখন খেয়াল করে দেখলাম যে আমার ধুন্দুলগুলি আমি পেড়ে নেওয়ার প্রায় ৫ থেকে ৬ দিন পেড়ে নেওয়ার শেষে কিন্তু আমি গাছে খাবার দিয়ে দিছি। তো কি খাবার দিছি সেটাও বলব। গাছে খাবার দেওয়ার ৫ থেকে ৬ দিন পরেই ৫ দিনও লাগে নাই। তার মধ্যে আলহামদুলিল্লাহ গাছের মধ্যে কিন্তু নতুন আরো সুন্দর করে যেতগুলি আগা এখন দেখলেন সবগুলি আগা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। তো বের হওয়ার পরে মাশাআল্লাহ তার থেকে এই যে দেখেন ফলন তো আপনাদের চোখের সামনেই। আর এই বেডে ছিল ২ টা গাছ। তো ২ টা গাছে এটা তো সেম একই অবস্থা। এখানে তো বীজের জন্য রাখছি দেখতেই পারলেন। ২ টা আছে আমার এই গাছে বীজের জন্য। তো এটারও ১ম কয়েকদিন নতুন কোনো কুশি বের হয় নাই, নতুন কোনো আগা বের হয় নাই। তো দেখেন এটার মধ্যে মাশাআল্লাহ এখন কি পরিমাণে আগা বের হইছে। আবার প্রতিটা আগার পাতার গোড়া থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ফলন আসা শুরু হয়ে গেছে। কারণ এই যে বীজগুলা যখন আমি রাখছি এরকম ২ টা এই যে একটা
আরেকটা আছে, এটা তো প্রতি ভিডিওতে আমি প্রায় সময় দেখাই। তো এগুলি পাকাতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়, মানে গাছের যতটুকু শক্তি আছে বেশিরভাগ শক্তিটা কিন্তু এগুলোর মধ্যে গাছ দিয়ে দেয়। আর যেহেতু আমার এখানে গাছ ছোট, তেমন একটা শক্তিও পায় না, তো মাশাল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ নতুন করে এই যে দেখেন লতা উঠে আবার সুন্দর করে মাশাল্লাহ ফলন আসা শুরু হয়ে গেছে। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমার দুন্দুল গাছগুলোতে আমি দ্বিতীয়বারের মতো ফলন পাইতে যেতেছি। তো সবার প্রথমে বলি যে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য মাটিটা একটু ভালো করে রেডি করবেন। মাটি যত সুন্দর করে রেডি করবেন গাছের ফলন ইনশাল্লাহ তত বেশি পাবেন। একটু হলেও আপনি ফলন পাবেন, আর একটু পরিশ্রম অবশ্যই আপনাকে একটু করতে হবে। তো আমার সম্পূর্ণ মাটি জৈবভাবে তৈরি করা, যারা চান তারা আমার পিছনে ভিডিও আছে, দেখে নিতে পারেন, মাটি তৈরি ভিডিও আছে। আর দ্বিতীয়ত হলো গাছে আপনার বীজ ভালো নেওয়া। বীজ যদি আপনার ভালো হয় ফলন ইনশাল্লাহ সেখান থেকে আপনি পাবেন। গাছের বীজই যত ভালো হবে, বীজই যত পুষ্টিমান সম্পন্ন হবে, তত আপনার গাছটা সুস্থ হবে, সেখান থেকে আপনার ফলনও ভালো পাবেন। আপনারা বললে হয়তো অবাক হবেন, আমার এই দুন্দুল গাছগুলির মধ্যে আমি কিন্তু কোনো ফাঙ্গিসাইড বা কোনো রাসায়নিক কীটনাশক বলেন, জৈব কীটনাশক বলেন, এখনও কিন্তু কোনো কিছু স্প্রে করি নাই। তার মধ্যে কিন্তু মাশাল্লাহ গাছগুলি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো যাই হোক, তারপরে যখন গাছে প্রথম ফলন আসছিল, ফলন আসার পরে প্রতিবারই কিন্তু আমি যখনই গাছ থেকে আমি সবজি হারভেস্ট করছি আমি গাছে খাবার দিয়ে দিছি। আর এর মাঝখানে মাঝখানে আমি সরিষার খোল ভেজানো পানি, আর আমার যত সবজির কিচেন ওয়েস্ট আছে, রান্নাঘরের কলার খোসা থেকে শুরু করে পেঁয়াজের খোসা, আলুর খোসা, সবজির খোসা, যত কিছু আছে সব কিছু ভিজিয়ে আমি কিন্তু সেখানে একটা পাতলা তরল সার তৈরি করি। সেই সারটা আমি গাছে সপ্তাহে একবার করে দিয়ে গেছি। তো এখন একটু খাবারটা কমই দিতে পারছি, তার কারণ হচ্ছে বৃষ্টি। যেমন সকালে বৃষ্টি না থাকলেও দেখেন এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যখনই আমি দেখছি যে না 2-3 দিন আমার একটু বা 1-2 দিন একটু রৌদ্র ওঠে নাই, তো সেই সুযোগেই আমি গাছে খাবারটা কিন্তু দিয়ে দিছি। তো যার কারণে আলহামদুলিল্লাহ আমার গাছগুলি মোটামুটি পুষ্টি পেয়েছে। পুষ্টি পাওয়ার কারণে ফলনও ভালো হয়েছে। আর এটা যেহেতু খুব দ্রুত ফলন দেয় এমন একটা জাত, তার কারণে কিন্তু আমি ফলনটাও ভালো পাইছি। আর 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমি হ্যান্ড পলিনেশন। এটা কিন্তু আমি ভুল করি না। আলহামদুলিল্লাহ আমি সুস্থ থাকলে প্রতিদিন সকালবেলা আমি চেষ্টা করি, যেহেতু আমার ছেলেকে আমার ভোরবেলা নিয়ে বাইরে যেতে হয়, তো তখন আমি ভোরবেলা যখন বের হই তখন আমি ডিরেক্টলি ছাদে উঠি। ছাদে ওঠার পরে আমি সকালবেলা তখন 6টা, 6:30, 6:45 মতো বাজে, তখন গিয়ে কিন্তু আমি সবগুলো পরাগায়ন করে দিই। কারণ পরাগায়ন তো অবশ্যই করতে হবে। পরাগায়ন না করলে দেখা যায় প্রাকৃতিকভাবে যদিও বা হয়, সবগুলিতে সুন্দর মতো হয় না। আর যদি আপনি নিজের হাতে পলিনেশনটা করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ শতভাগ আশা করা যায়, শতভাগ না হলেও 80-90% হবে। আর এই যে দেখুন এখানে ফেরোমন ফাঁদটা দেওয়ার পরে কি পরিমাণ মাছি পোকা এটার মধ্যে মানে মারা গেছে। এখানে আমি 2টা দিছি। তো এই মাছি পোকাগুলি কিন্তু আপনার যে ফলটা যে ছিদ্রি করে সেই পোকাগুলি। তো এই কাজগুলি অবশ্যই আমি করছি। আর আলহামদুলিল্লাহ যে দেখুন পেয়ারা আরেকটা দ্বিতীয় যখন পেয়ারাটা হয়েছিল দেখেন এই পেয়ারাটা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আপনাদের সাথে আমি যে যত্নগুলি শেয়ার করলাম, প্রথমত মাটি রেডি করা, দ্বিতীয়ত ভালো মানের বীজ নেওয়া, উন্নত মানের বীজ নেওয়া, তৃতীয়ত গাছে হারভেস্টিংটা নিয়মিত করা, মানে আপনার সবজি যখন তোলার মতো উপযুক্ত হয়ে যাবে অবশ্যই গাছে রেখে না দিয়ে আপনার গাছ থেকে হারভেস্টিংটা করে ফেলবেন। হারভেস্টিং করার পরেই দেখবেন যে আপনার নতুন করে আবার গাছটা ফলন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর যতবার হারভেস্টিং করবেন অতবার হারভেস্টিং করার পরে বৃষ্টি বেশি না থাকলে একটু করে গাছে খাবার দিয়ে দিবেন। আর খাবার কি দিবেন? সরিষার খোল ভেজানো পানি বা সবজির খোসা ভেজানো পানি। আর সবজির খোসা ভেজানো পানির মধ্যে যেমন পটাশিয়াম অবশ্যই থাকে, সেটা অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে। কারণ ভাই পটাশিয়াম না দিলে গাছের যে ফুল ফলগুলো আসে সেগুলো কিন্তু একটাও থাকবে না, সবগুলি ঝরে যাবে। আর সবজি খোসার মধ্যে কিন্তু আপনি যদি সব ধরনের সবজির খোসা দেন তাহলে গাছ সেখান থেকে সব ধরনের পুষ্টিগুণ পাবে। আমাদের যেমন শরীরের জন্য সব ধরনের পুষ্টিগুণের প্রয়োজন আছে, একটা না থাকলে আরেকটা দুর্বল হয়ে যায়, গাছেরও তেমনি প্রাণ আছে। গাছও কিন্তু আমাদেরকে যেগুলো দেয়, গাছেরও কিন্তু সব কিছু থাকার দরকার আছে। মাশাআল্লাহ দেখেন গাছের পাতাগুলি কি পরিমাণে সবুজ আছে। তো যেগুলো নিচের দিকের পাতা হলুদ হয়ে যায় সেগুলো বয়স্ক পাতা, সেগুলো তো অবশ্যই ঝরে পড়ে যাবে। আর উপরের দিকের পাতা সবুজ থাকলে বুঝবেন যে আপনার গাছ আলহামদুলিল্লাহ সুস্থ আছে, গাছে খাবার ঠিক মতো পাচ্ছে।
তো সেটা আপনি কি করে করবেন, যেমন গাছের পাতা সবুজ রাখতে গেলে আপনার এক ধরনের খাবারের প্রয়োজন, গাছে ফুল ফল ধরে রাখার জন্য এক ধরনের খাবারের প্রয়োজন, গাছকে দেখা গেল যে বাড়তেছে না, গাছ বাড়তির জন্য আরেক ধরনের খাবারের প্রয়োজন। তো এরকম আমাদের খাবার তৈরি করতে হবে যাতে এটার মধ্যে সব ধরনের পুষ্টিগুণ থাকে, সে ধরনের খাবার। আর সেটা একমাত্র আপনি পাবেন সবজির খোসা ভিজানো পানি থেকে, কারণ এখানে আমার সব ধরনের পুষ্টিগুণ আছে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন। আর আলহামদুলিল্লাহ, যারা কমেন্টস করেন, আমি প্রতিনিয়ত আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যারা করেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার ভিডিও দেখেন, ভিডিও দেখে উপকৃত হন, বা এরকমভাবে আপনারাও কমেন্টস করেন। আর টবের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন। আরেকটা হচ্ছে, টবের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন, আগাছা যাতে জন্ম নিতে না পারে, কারণ আগাছায় প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে, যেগুলো আপনার সবজির যেই ফলনটা হয় সেগুলোতে আপনার ঘাটতি করবে। তো সেই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। আর এক আপু কমেন্টস করছেন যে আপনার চিচিঙ্গা গাছের গোড়া পচে যাইতেছে। তো এখন তো আপু অনেক বেশি বৃষ্টি হইতেছে, এখন আপনার গাছটা তো আমি দেখতে পারি নাই কী কারণে পচে যায়। আমারও একটা চাল কুমড়া গাছের অবস্থা খুবই খারাপ, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, ইনশাল্লাহ সামনের ভিডিওতে শেয়ার করব। তো এরকম আমাদেরও হয় না যে তা না, সবসময় যে ভালো হবে আসলে তা না। তো আপনি একটু খেয়াল করবেন যাতে আপনার টবের গোড়ায় কোনো পানি জমে না থাকে। আমার গাছে কিন্তু দেখেন প্রতিদিন বৃষ্টি হইতেছে, তারপরে কিন্তু এক ফোঁটা পানি জমে থাকে না। তার একটাই কারণ, ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে করা। ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করবেন, আর মাটিটা একটু ঝরঝরা করে তৈরি করার চেষ্টা করবেন। ঝরঝরা করবেন, এই একটাই উপায়। সবজির খোসা দিয়ে বা কিচেন ওয়েস্ট দিয়ে যদি করতে পারেন, খুব সুন্দর ঝরঝরা হবে। আর যদি কেউ কোকোপিট কিনে এনে দিতে পারেন, তাহলে কোকোপিট সাথে মিশিয়ে করবেন। মাটিটা যাতে একেবারে শক্ত না হয়ে যায়, শক্ত মাটি হলে পানি নিষ্কাশন ভালো হয় না, ড্রেনেজ ভালো থাকলেও আপনারা দেখবেন পানি ভালোভাবে যাবে না। তো সেক্ষেত্রে আপনাদের মাটিটা খুব সুন্দর নরম হতে হবে, নরম মাটিতে পানিও খুব সুন্দর ক্লিয়ার হয়, আর দেখা যায় যে গাছের শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পায়, গাছটা সুস্থ থাকে। তো যাই হোক, আশা করি আপনাদের সবারই উপকারে আসবে। আর এই যে আমার এখানে কিছু ডাটার বীজ রাখতে হবে, যেহেতু এবার ডাটা আমার বৃষ্টির কারণে বেশি একটা হইতেছে না, ডাটা ওঠার সাথে সাথেই দেখা যায় যে আবার গোড়া পচে যায়। তো এবার আমার এই 2টা ডাটা থেকে আমি বীজ রাখবো, বীজগুলো আমার রেখে দিতে হবে, কারণ এই ডাটাটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড় হয়, আবার খুব সুন্দর নরম হয়। যার কারণে কিছু বীজ আজকে যেহেতু পাকছে, সেহেতু এগুলো উঠিয়ে রেখে দেবো। তো যাই হোক, আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে, আমার নতুন বন্ধু যারা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন, আমার পুরাতন বন্ধুরা যারা সবসময় কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই যে দেখেন আজকেও ছোটোখাটো একটা হার্ভেস্টিং হয়ে গেল, মাশাল্লাহ। তো এই যে আমার এটাই হচ্ছে গোপন টিপস বা রহস্য, যে যেটাই ভাবুন, একটুকু কষ্ট আপনারা করবেন। এই আমি যেভাবে নর্মালভাবে আপনাদেরকে বলছি, এভাবে নর্মালভাবে আপনারা বাগান করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব সুন্দর ফলন হবে। আমি তো সবসময় বলি রে ভাই, আমার যদি হয় আপনাদের কেন হবে না, আপনাদেরও হবে ইনশাল্লাহ, আপনারাও চেষ্টা করেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গাছের দিকে খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ।